দেখুন, ভারতবর্ষ পৃথিবীতে আজকের দিনের সব থেকে বড় জনসংখ্যার দেশ। শুধু তাই নয়, আমাদের দেশের মতন এত বড় কনজিউমার, অর্থাৎ যারা কেনে, এত কেনার মতো লোকের ক্ষমতা, এক্সপেন্ডিচার করার ক্ষমতা অতুলনীয়। 3 নম্বর, আমাদের দেশের মতন মধ্যবিত্ত শ্রেণী পৃথিবীতে নাই। তাই আমাদের ইকোনমি হচ্ছে কনজামশন ড্রিভেন ইকোনমি, চীনের এক্সপোর্ট ড্রিভেন ইকোনমি। আমাদের এখানে খরচ করার ক্ষমতা আছে মানুষের, আমাদের এখানে উদ্যোগের অভাব নাই, দক্ষতার অভাব নাই। তাই গোটা আমেরিকা ইউরোপে ছেয়ে আছে ভারতীয় ভূখণ্ডের প্রতিভাবান যোগ্য সমস্ত ব্যক্তিরা বা কর্মক্ষম দক্ষ, বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে কর্মরত ভারতীয়রা। 1991 সাল থেকে কংগ্রেসের আমলে শুরু হয়েছিল ভারতবর্ষকে আগামী দিনে শক্তিশালী অর্থনীতি হিসাবে গড়ে তোলার মহান প্রচেষ্টা। মনমোহন সিং, পিভি নরসিংহ রাও, আপনারা জানেন পিভি নরসিংহ রাও মনমোহন সিংয়ের হাত ধরে এই ভারতবর্ষের অর্থনীতিতে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল, যে সংস্কার হয়েছিল, তার পরিণামে ধীরে 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 আমরা মনমোহন সিং থাকতে থাকতেই 5ম স্থানে পৌঁছে গেছিলাম। তো যখন গতি হচ্ছে 5ম থেকে 4র্থ হবে, 4র্থ থেকে 3য় হবে, এর মধ্যে বাহাদুরি কিছু নাই। ভিত্তি তৈরি করে দিয়েছি, আমরা গাঁথনি গেঁথে দিয়েছি, 3 তলা করে দিয়েছি। আরেকজন 4 তলা করে দেওয়ার পরে যদি বলে আমি 4 তলা করে দিলাম, 4 তলা বাড়ি বানিয়ে দিলাম, এই কৃতিত্ব যেন কেউ নেওয়ার চেষ্টা না করে। বরং উল্টো হচ্ছে। এখন কি উল্টো হচ্ছে? আমাদের দেশের যারা পুঁজিপতি, আমাদের দেশের যারা ক্যাপিটালিস্ট, তারা কি করছে? ভারতবর্ষের বিনিয়োগ না করে বাইরের দেশে বিনিয়োগ করছে। আমাদের দেশ থেকে, আমাদের যারা ইনভেস্টার, যারা বিনিয়োগ করার ক্ষমতা আছে, তারা দেশে বিনিয়োগ না করে বিদেশে করছে বিনিয়োগ। কারণ দেশের বিনিয়োগ করার পরিস্থিতিটা তাদের জন্য অনুকূল নয়। ফলে কি হচ্ছে? 2 ধরনের পুঁজির আগমন বহির্গমন হয়। একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আসে, আর একটা আউটফ্লো অফ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আমাদের দেশ থেকে বাইরে চলে যাচ্ছে। ভারতবর্ষের অন্তত 200টা বড় বড় মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা আমাদের দেশের নাগরিকত্ব পর্যন্ত বিসর্জন দিয়ে বাইরের দেশের নাগরিকত্ব দিয়ে দিচ্ছে। কারণ আমাদের দেশের মধ্যে তারা মনে করছে বিনিয়োগ করার অনুকূল পরিবেশ নেই। কেন? সরকারি নিয়ম নীতি তার ব্যর্থতা। তার জন্য এই জিএসটিকে 5 বার করে চেঞ্জ করতে হচ্ছে। কেন? এটা ফেল, ওটা ফেল, সেটা ফেল। আমাদের অনেক আগে পৌঁছে যাওয়া উচিত ছিল 3 নম্বর স্থান। কিন্তু যে চুপকিটা মারা হচ্ছে এখানে, সেটা কি? আপনি 3 নম্বরে পৌঁছাতে পারলেন, ভালো কথা, তার মানে এখানে আমরা বড় লোক হয়ে গেলাম। বোঝার চেষ্টা করতে হবে, 144 কোটি মানুষের দেশ ভারতবর্ষ। 144 কোটি মানুষ নিয়ে 3 নম্বরে পৌঁছানো, তাহলে 3 নম্বরে পৌঁছে আমার যে রোজগার হবে 144 কোটিতে বন্টন হবে। আর যে দেশের মনে করুন 5 কোটি জনসংখ্যা, সে এই টাকা রোজগার করলে যেটা বন্টন করবে, তাতে প্রতি ব্যক্তি মানুষের উপরে তার অনেক বেশি প্রভাব পড়বে। মনে করুন আমি 100 টাকা রোজগার করলাম, আমার ঘরে যদি 80 জন সদস্য থাকে, যে ভাগটা হবে, আমি 100 টাকা রোজগার করলাম, আমার বাড়িতে যে 10 জন সদস্য থাকে, ভাগটা কম বেশি হবে। আমাদের সমস্যাটা এই জায়গাটায়। এই যে বাতালা মারা হচ্ছে না, 3 নম্বরে পৌঁছে যাচ্ছি, 4 নম্বরে পৌঁছে যাচ্ছি, 4 নম্বরে এসে গেছি আমরা তো আসি পারচেস পাওয়ার প্যারিটিতে, এখন আমরা 3 নম্বরে। কিন্তু সমস্যা হচ্ছে কি? পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু রোজগারে আমরা ভারত পৃথিবীতে 53 নম্বরে চলে যাচ্ছি।
সেখানে উল্টো হয়ে যাচ্ছে। কারণ আমাদের দেশের যে রোজগার সেটা কিছু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকছে, তার বন্টন হচ্ছে না, ফলে দারিদ্রতা আমাদের থামছে না। আমেরিকা আমাদের সঙ্গে যে ট্যারিফ আরোপ করেছে, কি করবে? কিছু করতে হবে না। শুধুমাত্র কি দরকার? শুধুমাত্র দরকার আমাদের মানসিকতা এবং পরিকল্পনা। ক্ষুদ্র ব্যবসায়ীদের, ক্ষুদ্র ম্যানুফ্যাকচারের, এমএসএমই সেক্টরকে যত বেশি বেশি করে আমরা আর্থিক সাহায্য করতে পারবো, তত বেশি বেশি করে পৃথিবীতে আমেরিকা ছাড়া কি আর দেশ নাই? সেই সব দেশে আমরা মাল বেচতে পারবো না? মনে করুন আমাদের এখানকার বস্ত্র শিল্পে হাত পড়েছে আমেরিকার ট্যারিফের জন্য, চামড়া শিল্পে হাত পড়েছে, গয়না শিল্পে হাত পড়েছে। তা পৃথিবীতে কি আমেরিকা জামা প্যান্ট পরে আর কেউ পরে না? পৃথিবীর লোকরা, পৃথিবীতে কিছু আমেরিকার লোকরা গয়না পরে আর কেউ পরে না? সেখানে বেচার জন্য কি করতে হবে? আমাদের রপ্তানি বাড়াতে হবে। সমস্যাটা কোথায়? আমেরিকায় পাঠাতে সমস্যা কি? আমেরিকা কোন একটা কিছু পাঠাতে আগে যেটা 10 টাকা লাগতো, এখন সেটা 20 টাকা লাগবে। অর্থাৎ আমার প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাচ্ছে। অর্থাৎ যারা রপ্তানি করছে তাদের প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাচ্ছে। তাদের প্রতিযোগিতা করার ক্ষমতা বাড়াতে গেলে কি করতে হবে? তাদের লাভের, তাদের বেশি আর্থিকভাবে সহায়তা করতে হবে, যাতে তাদের খরচের জন্য বিনিয়োগ কমে। তার জন্য কি করতে হবে? ভারত সরকারকে মদত করতে হবে আর্থিকভাবে সেই সমস্ত সেক্টরকে। এইটা গল্প, আমার কথা না, এটা বড় বড় বিশেষজ্ঞদের কথা। আমি পণ্ডিত নই, আমরা জানি না কিছু। কিন্তু এই যে 3 নম্বর করে করছে না, এগুলো হাবাবাজি কথা। আমরা এখনই 3 নম্বরে আছি হিসাবে। পিপিপি বলে, পাওয়ার পারচেসিং প্যারিটিতে এখনই আমরা 3 নম্বরে। আমাদের 5 ট্রিলিয়ন ইকোনমি বলেছিল 2025-এর মধ্যে আমাদের 5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবে। কই হয়নি তো, কোথায় হয়েছে? ফ্লপ করেছে। আচ্ছা, চীনের 18 ট্রিলিয়ন ইকোনমি, আমেরিকার 33 থেকে 35 ট্রিলিয়ন ইকোনমি। আমরা কোথায় পিছিয়ে আছি? মানে আমাদের থেকে যারা এগিয়ে গেল, ধরো 100 মিটার দৌড় হচ্ছে, এবার আমাদের থেকে যে এগিয়ে গেছে সে তো মনে করে পৌঁছে গেছে, আর আমরা শুরু করছি, আর আমাদের পিছনে যারা আছে তারা পারছে না। এইরকম প্রতিযোগিতায় আমরা 3 নম্বর হয়েছি। 75 বছরের জন্য তাদেরকে সরিয়ে দিয়ে মানে মার্গদর্শক করে দেওয়া হয়েছিল। এবার মোহন ভাগবত সেই কথাও বলেছিল জুলাই মাসে যে 75 বছর হলে সরে যায়, কিন্তু সেই কথার ইউটার্ন নিয়ে নিল, মানে জুলাই মাসে যে কথা সেই কথার অন্যত্র। তার একটাই কারণ, মোহন ভাগবত জানে যে যতই আরএসএস থাক, যাই থাক, নরেন্দ্র মোদীর মুখ দেখিয়ে, নরেন্দ্র মোদীর ভাবমূর্তি বিক্রি করে বিজেপিকে ভারতবর্ষে টিকে থাকতে হবে। তাই 2029-এর ভোটে এই নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছে। তারপরে নরেন্দ্র মোদী হয় রাষ্ট্রপতি হবে কিংবা যোগী হবে, সেটা পরের কথা। সম্ভবত রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রীর পর। কিন্তু তার নেতৃত্বেই ভারতবর্ষে বিজেপি পার্টি 2029-এর ভোটটা করতে চাইছে, তাকেই মুখ হিসাবে, পদপ্রার্থী হিসাবে প্রজেক্ট করে। তার জন্যে আগে থেকে বাধাটা কাটিয়ে দিচ্ছে। সকলের জন্য যেটা আইন, মোদির জন্য তা বেআইন। সকলের জন্য যা বেআইন, মোদির জন্য তা আইন। সারা